কারণ কোনো অন্যায় করিনি, ন্যায়ের পথে ধৈর্য ধরে এগিয়ে যাব, শাসকের চোখে চোখ রেখে কথা বলবো, সেটা সব সময়। রিপোর্ট আমরা দেখিনি, রিপোর্ট যারা বিচারক তারা দেখেছেন, তবে বিচারকরাই সন্তুষ্ট নয় এই যে তদন্তটা হয়েছে। আমি খুব ডিস্টার্ব যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না, এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা যে সিবিআই কোনো কাজ করতে পারছে না। চরম ভৎসনা দিয়েছেন আজকে, আপনারাও ছিলেন, দেখেছেন। আমি তো সত্যিই খুব ডিস্টার্ব, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আজকে প্রায় 2 বছর হতে গেল, আমার মেয়ে আর বাড়ি আসবে না, কিন্তু বিচারটা তার একটা সুরক্ষিত বলয়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল তার বিচার পেতে যে এত দেরি হবে, আমাদের হাতে ছেড়ে দিলে আমরা বিচার করে দিতে পারি। সেখানে সিবিআই কি করছে? না, আজকে কি নতুন কিছু আশা দেখতে পারলেন? আমরা স্ট্যাটাস রিপোর্টটা দেখতে পাইনি, কিন্তু জজ সাহেবরা যেভাবে সিবিআই এর উপরে অসন্তুষ্ট হয়েছেন তাতে মনে হয় যে কিছুই আসেনি, যা সেটাই রয়েছে। জানি না, তবে আমার বিশ্বাস আমি বিচার অবশ্যই পাবো, কারণ কোনো অন্যায় করিনি, ন্যায়ের পথে ধৈর্য ধরে এগিয়ে যাব, শাসকের চোখে চোখ রেখে কথা বলবো, সেটা সব সময়। নমস্কার, আপনারা দেখলেন অভয়ার মা রত্না দেবনাথ ম্যাডাম কি বললেন, বিধায়িকা। তিনি সিবিআই এর উপরে যথেষ্ট অসন্তুষ্ট এবং খুব ডিস্টার্বড। তিনি নিজে বলছেন তিনি ডিস্টার্বড এবং খুব উল্লেখযোগ্যভাবে আমাদের যেটা চোখে লাগলো, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার ভিডিওতে আমরা দেখলাম যে আহ, শাসকের চোখে চোখে চোখ রেখে কথা বলবো। একদম অভয়া যখন আইনি পদ্ধতি শুরু হচ্ছে তখন যে মানুষটি সবার আগে স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা নিজে হাতে নিয়েছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আজকে কথা বলে নেওয়াটা খুব দরকার বলেই মনে হচ্ছে। তিনি কি বলেন দেখা যাক। স্যার কি বলবেন? আপনি তো শুনলেন অভয়ের মা কি বলেছেন। দেখুন, আমার না একটু অস্বস্তি হয়। এই মামলাটা প্রথমে আমি দিয়েছিলাম এবং সিবিআই তদন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত হয়েছিল, সিবিআই তদন্ত করছিল। তারপর যে কোনো কারণেই হোক মামলাটা তারা আমার কাছ থেকে সরিয়ে নেন। সে সময় আমাকে একজন সাংবাদিক বলেছিলেন, এই কথাগুলো এতদিন বলিনি, আর ভেবেছিলাম বলবো না, কিন্তু প্রসঙ্গ যখন আসছে তখন বলি। প্লিজ বলুন স্যার। তখন একজন সাংবাদিক, নাম করা সাংবাদিক আমাকে বলেছিলেন कि सीबीआई ऑफिसरদের বক্তব্য হচ্ছে ভট্টাচার্য সব চলা গয়া, মামলা ভি খতম হো গয়া। স্যার ভি চলা গয়া, মামলা ভি খতম হো গয়া। আপনার কথা এটা কে বলছেন স্যার? এটা আমাকে একজন সাংবাদিক বলেছিলেন, যে তাকে কোন এক সিবিআই কর্তা বলেছিলেন। যাই হোক, সেটা তো সত্য হতে পারে, মিথ্যে হতে পারে, আমি এর উপরে কোনো মিথ তৈরি করছি না। এখন কথা হচ্ছে যে এটা তো লোককে বুঝতে হবে, যে কথা বারবার বোঝাবার চেষ্টা করেছি, যে তৃণমূল এবং বিজেপি পরস্পরের হাত ধরাধরি করে পশ্চিমবঙ্গে শাসন করছেন, এবং সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য তদন্তকারী সংস্থা উভয়ই দেখা যাচ্ছে যে শাসকের কথায় তারা তদন্ত করেন, তাদের নিজস্ব বিবেকবোধ এবং আইনগত দায়বদ্ধতা থেকে তদন্ত করেন না। তার অনেক উদাহরণ দিতে পারি। ধরুন, আপনারা সকলেই জানেন সারদা তদন্ত, নারদা তদন্ত তো শুরুই হলো না। শিক্ষা দুর্নীতির তদন্ত, বিভিন্ন তদন্ত, আমি আর বিস্তারিত বিবরণে যাচ্ছি না। এখন তখনও তদন্তগুলো করব করে ছেলে খেলার মধ্যে দিয়ে টিকিয়ে রাখা হয়েছিল। তারপর শেষের দিকে ওই আইপ্যাকের অফিসে হানা দিয়ে মমতা নিয়ে চলে গেল, ইডি দাঁড়িয়ে দর্শক থাকলেন, তারপর সুপ্রিম কোর্ট গেলেন, তখনও আমি বলেছিলাম এইসব নাটক চলবে। এবং সুপ্রিম কোর্টে যখন ইডি মামলা করে, তখনও আমি এক সাংবাদিককে বলেছিলাম এই মামলা কিন্তু ভোটের আগে শেষ হবে না, কেন এই সমস্ত রঙ্গমঞ্চে মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে আলো ফেলা হয়, ফেলে রঙ্গমঞ্চকে বাঁচিয়ে রাখা হয়। আজকে বিজেপি ক্ষমতায় এসছেন বলেই সিবিআই বা ইডি তারা আসল অপরাধীকে খুঁজে বার করবেন,
এটা একমাত্র সম্ভব হতো যদি প্রথম থেকে আদালতের চাপটা থাকতো, কিন্তু সেই চাপটা তারা রাখতে চাননি, যাকে ভিন্ন কথা। এখন আমরা দেখেছি, ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা আছে, কেউ ব্যক্তিগতভাবে আমার এই বক্তব্যগুলো কেউ মনে করবেন না তাদের প্রতি আমার কোনো উষ্মা বা তাদের প্রতি কোনো ক্ষোভ। হুম হুম আমরা দেখেছি রিজাউনুর রহমান নিয়ে, যা একটা রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। হুম হুম হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস বলে গোটা পশ্চিমবঙ্গ একবার হই হই করেছিল, যার ফলে তৎকালীন পুলিশ কমিশনারকে পর্যন্ত মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়েছিলেন। হুম রিজাউনের ভাই এমএলএ হয়ে গিয়েছিল, রূপবানুর এবং রহমান। হ্যাঁ, এবং রিজাউনের মাকে বিভিন্ন পুজো মণ্ডপকে উদ্বোধন করিয়ে উই ওয়ান্ট জাস্টিসের সমাপন হয়ে গিয়েছিল। একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে এই আরজি করের ক্ষেত্রেও। সুতরাং আজকে নির্যাতিতার মা দুঃখ প্রকাশ করছেন, তিনি হয়তো উপলব্ধি করছেন যে রাজনৈতিক গরিমা বৃদ্ধির মধ্য দিয়ে ন্যায় বিচার পাওয়া যায় না। ন্যায় বিচারটা একটা অত্যন্ত কঠিন জিনিস, ভালোভাবে ধারাবাহিকভাবে লড়াই করতে হয়। আদালত, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বলছেন সিবিআই কে তোমাদের সরিয়ে দেবো, সিআইডি কে আনবো, সেটা কি হবে? সে ঘুরে ফিরে একই গর্তে পৌঁছবেন। যাই হোক, আমাদের যেটা ভারতবর্ষের গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই তদন্তকারী সংস্থাদের সম্পূর্ণভাবে স্বাধিকার দিতে হবে এবং তাদের দায়বদ্ধ করতে হবে পার্লামেন্টের কাছে বা বিধানসভার কাছে। ওই মন্ত্রীদের কাছে তাদের মানে দায়বদ্ধতা মিনিস্ট্রির কাছে নয়। না, হ্যাঁ, মন্ত্রীদের কাছে দায়বদ্ধতা থাকলে তারা তাদের মন্ত্রীদের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। এটা নিয়ে আজকাল বিতর্কের কোনো অবকাশ নেই। সেই জন্যই পরিণতি কি হবে আমি ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছি। আবারও বলছি, বিশেষ কিছু উদ্ঘাটিত হবে বলে আমার মনে হয় না। স্যার, রত্না দেবনাথ বা শেখর রঞ্জন দেবনাথ মানে অভয়ের বাবা যিনি, তারা তো আহ, রাজনৈতিক মানে দলীয় রাজনীতির মানুষ ছিলেন না। তারা তাদের খুব সৎ একটা আবেগের জায়গা থেকে তারা ভেবেছিলেন যে তাদের ভাবনা ভুল হতে পারে, যে তারা যদি মানে সরকারি ক্ষমতা হাতে পান, ক্ষমতার অলিন্দে প্রবেশ করেন, তাহলে হয়তো মেয়ের জন্য বিচার ছিনিয়ে আনতে পারবেন। আজকে এত তাড়াতাড়ি সরকার বদলের মানে তারা সরকারি ক্ষমতা হাতে পাওয়ার কয়েক দিনের মধ্যেই তারা বলছেন যে শাসকের চোখে চোখ রেখে কথা বলবো। আহ, তাহলে স্যার না, আপনি ওরা ওরা কি জানেন শাসককে? আমার আমার প্রশ্ন আছে মনে। সেটাই সেটাই স্যার, আমারও অনেকেরই প্রশ্ন। ওরা তো জানেন না শাসককে, কার চোখে চোখের কথা বলবেন। এবং এখন তো ওরা তিনি তারই পার্ট, সেই শাসকের অংশ। ওরা বিপথে পরিচালিত হয়েছেন আজকে। এখন সেই বিপথে যাত্রা শুরু হলে পরে এখান থেকে ফিরে আসা খুব মুশকিল। যাই হোক, ওদের প্রতি সহানুভূতি সম্পূর্ণ রয়েছে। হুম ওরা যদি ন্যায় বিচার পান তাহলে অন্য যে কোনো কারো থেকে আমি বেশি খুশি হব। অবশ্যই। কিন্তু ওরা যে আবর্তের মধ্যে ঢুকে পড়েছেন, ঘূর্ণাবর্তের মধ্যে, সেখান থেকে বিলাপ ছাড়া আর কিছু হবে বলে মনে হয় না। স্যার, আপনি আবারও সেই একই কথা মানে তার পুনরাবৃত্তি আপনি করবেন, তাই সেই প্রশ্ন হয়তো করতাম না, কিন্তু আবারও প্রশ্ন করছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যদি আপনাদের তত্ত্ব অনুযায়ী ধরেও নিই যে বামপন্থীদের ক্ষমতা থেকে দূরে রাখার জন্য, সরকার থেকে দূরে রাখার জন্য আরএসএস বিজেপিকে দিয়ে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছিলেন আপনাদের বক্তব্য অনুযায়ী, ফাইন। কিন্তু আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে নিঃস্ব, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর গার্ড করবেন কেন? যখন আইপ্যাকের অফিস থেকে ইডি রেড চলাকালীন তিনি ফাইল নিয়ে চলে গেলেন, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার ডেকে জিজ্ঞাসাবাদ করা গেল না কেন স্যার? আজকে তো মমতা বাঁচিয়ে রাখতে বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব নেই। আমি আপনাকে আগেও বলেছি, আপনাকে বা কোনো মিডিয়াকে, হুম হুম যে মমতাকে এখন বাঁচিয়ে রাখতে হবে, ভাসিয়ে রাখতে হবে বিরোধী পরিষদটাতে। বিজেপি একেবারে ক্ষমতাহীন হয়ে যাবেন, কারণ শাসক হিসেবে তাদের অনেক অপকর্ম ইতিমধ্যেই প্রকাশিত হচ্ছে, এবং যার ফলে বিরোধী পরিষদটাও সরাসরিভাবে বামপন্থীরা অত্যন্ত তীব্র গতিতে দখল করে নিচ্ছে। হুম হুম সে জায়গায় দাঁড়িয়ে এই বিরোধী পরিসরের মধ্যে একটা ঘোট পাকাবার জন্য তো একজন ব্যক্তিত্ব দরকার। সেক্ষেত্রে মমতার প্রতি একটা সহানুভূতি আছে, সেটাকে বাঁচিয়ে রাখা, সেটাকে জাগিয়ে তোলা এবং মিডিয়ায় আবার মমতাকে নিয়ে আসা, এই
প্রকল্প চালু আছে, এটা আমি আজকে না প্রথম দিনই আপনি বলেছিলাম। অনেকবারই বলেছেন, অনেকবারই, কিন্তু সুতরাং এটা আপনার আদৌ বিস্মিত হবেন না। আগামী দিনে দেখবেন মমতার কর্মসূচিকে সফল করবার জন্য পেছন থেকে বিজেপি আরএসএস কত রকম মদদ দিচ্ছে, এবং সেই মদতের অনেক বেশি প্রতিফলন ঘটবে প্রচার মাধ্যমে। স্যার সামনাসামনি সাক্ষাতে কথা হলে হয়তো এই বিষয়ে আরো কথা বলা যেত, আপনি ওভারফোন ব্যস্ত আছেন, সময় দিচ্ছেন। আমি একটু প্রসঙ্গান্তরে যাবো, আর একটি প্রশ্ন আপনার কাছে করতে চাইবো স্যার। অফিসার অন স্পেশাল ডিউটি অফ মেয়র মানে কালীচরণ ব্যানার্জির কথা আমি বলছি স্যার। আপনি তো দীর্ঘদিন চেয়ার সামলেছেন সম্মানের সঙ্গে। স্যার তাকে গ্রেপ্তার করা হলো, মানে সিঁড়ি মানে ছাদ খারাপ বলে আমি সিঁড়ি ভেঙে ফেললাম, কিন্তু ছাদ পর্যন্ত গেলাম না। এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? দেখুন, গোটা পশ্চিমবঙ্গে মানুষ তাদের সবসময় নিজের দিকে আঙুল দেখাতে হবে। অন্য কাউকে, তৃণমূলকে দোষারোপ করার আগে ভাবতে হবে। দেখবেন এটা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমি পার্লামেন্টে এই কথা বলেছি, একটা আঙুল যখন অন্যদিকে দেখাচ্ছে, তিনটে আঙুল তোমার দিকে। হুম হুম। সেটা ভাবতে হবে যে আমরা বলবো আজকে না প্রচার মাধ্যমে বিশ্বাস করেছি ইত্যাদি। মমতার মতো একেবারে দুর্নীতিগ্রস্ত মানুষকে যারা দেবীর সম্মান দিয়ে গ্রহণ করেছেন, সেই মানুষকে তো ভুগতে হবে। ভুগছেন মানুষ, শত রকম দুর্নীতি, সব দুর্নীতি সেখানে লালিত হয়েছে, এবং বৃহত্তর অংশের জনগণ তাকে সমর্থন করেছেন। এবং সোশ্যাল মিডিয়া খুঁজবেন, তখন আমাকে কত লোক গালাগালি করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে নাকি আমি একে সমর্থন করছি, তাকে সমর্থন করছি ইত্যাদি। আজও একই ধারা চলছে, তাতে আমি বিচলিত নই। কিন্তু আমি বলি যে আমরা আমাদের প্রজাতান্ত্রিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। স্যার আমি একদম স্পেসিফিক্যালি তারাতলার ঘটনায় টেকনিক্যালি আসবো, মানে এই আর্তনাদ, এই এ তো ভাবাই যায় না, খুব বিব্রত করে স্যার। কিন্তু বিষয়টা হচ্ছে এর দায় কার? কাল ওএসডি যদি এর জন্য ওএসডির তদন্তের জন্য। দায় নয়, এ তো সম্পূর্ণ দায় হচ্ছে প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে তোলা হয়েছে। প্রশাসন স্বাধীনভাবে কাজ করার মতো অধিকার পায়নি। প্রশাসন যদি দেখে আমার মেয়র তিনি অফিসে বসে ঘুষ নিচ্ছেন এবং তিনি সম্মানিত হচ্ছেন, তো সেই প্রশাসনের নিচের আধিকারিকেরা সবাই মনে করবে ঘুষ খাওয়াটাই আমার একমাত্র পথ। তাদের দোষ দিয়ে লাভ কি? স্যার তদন্তের জন্য মেয়রকে মানে তৎকালীন মেয়রকে কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আপনার? জিজ্ঞাসাবাদ করা তো উচিতই। প্রথমত হচ্ছে যে আমি যতটুকু আমার স্মরণে আছে, প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে মেয়রের কোনো রকম দায় নেই। আইন অনুযায়ী, প্ল্যান বিধি অনুযায়ী স্যাংশন করবেন যারা ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞ তারা। হুম হুম। হ্যাঁ, একটা মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি আছেন, যদি একটা নির্দিষ্ট সীমার উপরে বিল্ডিং হয় সেক্ষেত্রে তা অনেক এক্সপার্ট থাকেন, রাজ্য সরকারের প্রতিনিধি থাকেন, তারা অনুমোদন করেন। এখানে মেয়রের কোনো ব্যক্তিগত ইনভলভমেন্ট নেই। আর যদি দেখা যায় যে মেয়র ব্যক্তিগতভাবে ইনভলভ হয়েছেন, তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য জিনিস কাজ করেছে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।